মোরা নিষ্ঠা মোদের পঞ্চ প্রতিজ্ঞায় শাস্ত্রাধ্যয়ন সত্য প্রকার ঐক্য প্রতিষ্ঠায়। এটা প্রতিদিন তোমরা প্র্যাকটিস করবে। আজকে যে 5ই সেপ্টেম্বর আমরা একটা প্রতিজ্ঞা নিলাম যে আমরা যারা ছাত্র, প্রথম কাজ হবে স্বাস্থ্যকে রক্ষা করা, তারপরে হচ্ছে অধ্যয়ন। বসো সবাই। তারপরে হচ্ছে কি, এই চুপ করাই বা, প্রথম কাজ হচ্ছে স্বাস্থ্যকে রক্ষা করা, তারপরে অধ্যয়ন, সত্য কথা বলা, আর কি পরোপকার, নিজের সাধ্য মতো পরোপকার করা, আর দেশের স্বার্থে ঐক্যকে প্রতিষ্ঠা করা। ঠিক আছে? এই চুপ করে, এই চুপ কর। শ্রদ্ধেয় প্রধান আচার্য সহ এই বিদ্যালয়ে আচার্যবৃন্দ, আমার প্রিয় বিদ্যার্থীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, প্রথমেই আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আজকের দিনটি সম্পর্কে তোমরা ছোটখাটো বিষয়গুলি জেনেছ। আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আমি তার সম্পর্কে দু একটি কথা তোমাদের গল্প আকারে বলতে চাই, কারণ তোমরাও অনেকক্ষণ ধরে নাচ গান দেখছো এবং বক্তৃতা শোনার মতো এখন তোমাদের মানসিক অবস্থা নেই। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে দু একটি কথা বলতে চাই। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পর যে 3 জন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, তাদের মধ্যে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন, সিভি রমন ছিলেন এবং চক্রবর্তী রাজা গোপালাচার্য ছিলেন। পুরাণের কথা অনুযায়ী যদি আমরা দেখি যে শিব এবং পার্বতীর বিয়ের সময় আর্যাবর্তে সমস্ত দেবতারা যখন উপস্থিত হয়েছিল, তখন এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আমরা দেখেছি যে এক ঋষিকে দক্ষিণাত্যে পাঠানো হয়েছিল। তেমনি শরৎ অগস্ত্য মুনিকে পাঠানো হয়েছিল দক্ষিণে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য। ঠিক তেমনি ভারতবর্ষের স্বাধীনতা আমরা জানি যে আর্যাবর্তের স্থান ছিল সবার উপরে, সেখানকার প্রভাব ছিল সবচেয়ে বেশি। তাই ভারতের সরস্বতী সাধনায় এই 3 জনের ভারতবর্ষের সাম্যকে, শিক্ষার যে সাম্য তা বজায় রেখেছিলেন এই 3 জন। এরা প্রত্যেকেই দক্ষিণ ভারতের ছিলেন। আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনকে জানি যে তিনি প্রথমে উপরাষ্ট্রপতি এবং তার পরবর্তীকালে ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন। কিন্তু সুবক্তা, সংস্কৃত এবং ইংরেজির প্রতি তার অগাধ দখল ছিল। ছোট ছোট দুটি ঘটনা আমি তোমাদের বলতে চাই তার ব্যক্তিত্ব সম্পর্কে। তিনি যখন মস্কোতে ভারতের রাষ্ট্রদূত হয়ে গেছেন, তখন সেখানকার সেই সময় যে দাপট ছিল স্টালিনের সঙ্গে তার সাক্ষাৎ হলো। স্টালিন ভারতবর্ষ সদ্য স্বাধীন হওয়ায় ভারতবর্ষ সম্পর্কে তাকে দু একটি কথা জানতে চাইলেন। আমরা জানি যে স্টালিন ছিলেন খুব দুর্দণ্ড প্রতাপ একজন রাষ্ট্রনায়ক, যিনি তার কলেজ জীবনে পড়তে যাওয়া কখনো ধর্মকে বিশ্বাস করেননি। কিন্তু এই শ্বেতশিস এবং রেশমের উদ্ভাবাস এবং সৌম্য দর্শন এই ব্যক্তি যখন তার পিঠে হাত দিয়ে বলেছিলেন যে মার্শাল, টেক কেয়ার অফ ইউর সেলফ, গড ব্লেস ইউ। পৃথিবীর ইতিহাস বলছে যে স্টালিনকে এত বড় কথা, ধর্ম নিয়ে কথা বলা, তাকে সঙ্গে সঙ্গে সুইসাইড বা ফায়ারিং স্কোয়াডে পাঠানোর কথা ছিল। কিন্তু আমরা জানি পৃথিবীর ইতিহাস বলছে মার্শালের চোখে জল এসেছিল। স্টালিনের মতো একজন পৃথিবী বিখ্যাত রাষ্ট্রনায়ক যার চোখে জল এসেছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই কথার মধ্যে দিয়ে। আরো একটি ঘটনা আমরা
জানি যে তিনি যখন মস্কোতে ছিলেন তখন সেখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার মতো একজন পণ্ডিত প্রবর ব্যক্তিত্ব কি করে ধর্মকে বিশ্বাস করেন। তখন সর্বোপরি রাধাকৃষ্ণন তার ছাত্রদের বললেন যে তোমরা কিসে বিশ্বাস করো? তারা বলল আমরা বিজ্ঞানে বিশ্বাস করি। তিনি তখন তাদের বললেন তোমাদের বিজ্ঞানের উদ্দেশ্য কি? তারা বলল বিজ্ঞানের উদ্দেশ্য সত্যকে আবিষ্কার করা। আর কি উদ্দেশ্য? না বিজ্ঞানের উদ্দেশ্য মানুষের মঙ্গল করা। আর কি উদ্দেশ্য? না মানুষের জীবনকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটানো। তিনি তখন বললেন এই যদি তোমাদের বিজ্ঞানের উদ্দেশ্য হয়, আজ থেকে হাজার হাজার বছর আগে আর্য ঋষিরা বলে গেছেন সত্যম শিবম সুন্দরম। এই ছিলেন রাধাকৃষ্ণ, যিনি তার বাবার পাণ্ডিত্যের মধ্যে দিয়ে মানুষের হৃদয়কে জয় করেছিলেন। ভারতবর্ষে একটি ছোট্ট ঘটনা ঘটেছিল তার জীবনে। দ্বিতীয়বার যখন তিনি উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন, কিছুতেই হতে চাননি। জওহরলাল নেহরু তাকে অনুরোধ করলেন এবং সেই সাথে তোমরা জানো যে তখন টেলিফোন আবিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু জওহরলাল নেহরু চিঠি লিখতে ভালোবাসতেন। তাই ইন্দিরা গান্ধীকে দিয়ে একটি চিঠি লিখে পাঠালেন যে 1957 সালে পুনরায় আপনি উপরাষ্ট্রপতি হিসাবে পদ অলঙ্কৃত করুন, কিন্তু 1962 সালে আপনি হবেন ভারতবর্ষের রাষ্ট্রপতি। তাই সেবারেও তিনি দ্বিতীয়বার আবার ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছিলেন। 1962-তে হয়েছিলেন, রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেছিলেন। এবং তার যে শিক্ষা, ছাত্রদের মধ্যে যে প্রগাঢ় ব্যক্তিত্ব তিনি উপস্থাপিত করতেন, তার মধ্যে দিয়ে আমরা শুধু ভারতবর্ষ নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় যখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে ডিলিট উপাধিতে ভূষিত করেছিলেন, তখন আমরা জানি যে ভারতবর্ষের তখনকার দিনের বিখ্যাত প্রধান বিচারপতি মিস্টার গয়া এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তারা প্রতিনিধি হিসাবে পাঠিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধিতে ভূষিত করেছিলেন। ভাবতে পারা যায় গোটা পৃথিবীর মানুষ যেখানে বিশ্বাস করে যে অক্সফোর্ডের মতো একটা বিশ্ববিদ্যালয় পৃথিবীর সর্ববৃহৎ এবং সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়, সেখানে তারা তাকে প্রতিনিধিত্ব করে পাঠাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধিতে, সাম্মানিক ডিলিট উপাধি ভূষিত করার জন্য। আমরা কিন্তু বর্তমান যুগে আমাদের খুব দুঃখ লাগে যে তার মতো ব্যক্তিত্বকে আমরা আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছি। শিক্ষকের যে আদর্শ, তা থেকে বোধহয় কিছুটা হলেও শিক্ষক ছাত্রের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সেটা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি এ বিষয়ে গোপাল কৃষ্ণ গান্ধীর একটি কথা উল্লেখ করতে চাই। গোপাল কৃষ্ণ গান্ধী বলেছিলেন পুরনো শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে। পুরনো শিক্ষক বলতে পুরনো শিক্ষকদের সাথে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যে পারস্পরিক সম্পর্কগুলো ছিল, সেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসাকে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। আমরা এখন যে যুগে বাস করছি সেটা হচ্ছে এজ অফ মাল্টিপল চয়েস। তুমি যদি ঠিক করো তুমি 1 পাবে, যদি ভুল করো তুমি 0 পাবে। এর মাঝে কোনো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার কোনো স্থান নেই। যেন একটা যান্ত্রিক জীবন শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কটা সেইভাবে উপস্থিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে নেপোলিয়ান তার গৃহশিক্ষককে, তার ছেলের গৃহশিক্ষককে বলেছিলেন যে আমার ছেলেকে এই শিক্ষাই দেবেন যে পৃথিবীতে এখনো একজন সৎ, আদর্শবান, কর্তব্যপরায়ণ টিচার, শিক্ষক রয়েছেন। আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চলেছি যে পৃথিবীতে নয়, আমাদের স্কুলে, গ্রামে গ্রামে অনেক আদর্শবান শিক্ষক আছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত সঠিকভাবে পরিচালিত করছেন। আমরা যেন তাদের অবমূল্যায়ন না করি। আমাদের এখানে আলোচনা হয়েছে যে মূল্যবোধ সম্পর্কে আমাদের যেন সঠিক ধারণা থাকে। আমরা অনেক সময় নিজেদের মূল্যবোধ না থাকার জন্য মানুষকে অবমূল্যায়ন করি, মূল্যায়ন ঠিক মতো করতে পারি না। কিন্তু আজও আছে 1জন 2জন করে দেখবে প্রত্যেক গ্রামে, রাজ্যে আছে যারা সঠিকভাবে সিদ্ধারা সোজা করে রেখে সঠিক পথে শিক্ষক ছাত্রদেরকে তারা শিক্ষিত করে তুলছে। সর্বোপরি আমার পক্ষ থেকে তোমাদের যথাস্থানে
আন্তরিক শ্রদ্ধা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। Better than 1,000 days of diligent study each one day with a great teacher. অর্থাৎ হাজারটি নিরলস পড়াশোনার চেয়ে একজন মহান শিক্ষকের সঙ্গে একদিন অতিবাহিত করাটা বেশি উত্তম। চোখেতে দিয়েছ জ্ঞানের আলো, বুকেতে স্বপ্ন আশা। তুমি শিক্ষক, তুমি গুরুদেব, আলোর পথের দিশা। তোমারই দেখানো পথে চলি, তোমার শক্তি নিয়ে। তোমার কাছে ক্লান্তি মুছি, তোমারই সাহস দিয়ে। শিক্ষক তুমি, তুমি যে মহান, তুমি দিয়েছ শিক্ষা। টাকা কড়ি নয়, ঘর বাড়ি নয়, মানুষ হবার দীক্ষা। লড়তে শিখেছি দিয়ে শুধু কাজ, সত্যের পথ নিয়ে। গড়বই মোরা নতুন সমাজ, তোমারই চেতনা দিয়ে। তোমার আশিস মাথায় নিয়ে, কলম অস্ত্র শানি। বিপদে তোমার বুক চিতিয়ে লড়াই করতে জানি। তোমার শাসন, তোমার স্নেহে প্রতিটি সময় থাকি। তোমার চরণ ধুলা আমার মাথার উপরে রাখি। তবে শিক্ষক দিবসে যে মানুষটির কথা না বললেই নয়, তিনি হলেন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে উপলক্ষ করে শিক্ষক দিবসের সূচনা হয়েছিল। তিনি তখন ভারতের মাননীয় রাষ্ট্রপতি। সাল 1962। একদল ছাত্রছাত্রী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে প্রস্তাব দিলেন, স্যার, আমরা আপনার জন্মদিনকে সেলিব্রেট করতে চাই, আনন্দ করতে চাই। উত্তরে রাধাকৃষ্ণন বলেছিলেন, ইনস্টেড অফ সেলিব্রেটিং মাই বার্থডে, ইট উড বি মাই proud privilege if 5th September is observed as Teachers Day। আর সেই বছর থেকে শিক্ষকের সম্মানার্থে 5ই সেপ্টেম্বর দিনকে শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে।
একটি অত্যন্ত সুন্দর নৃত্য আমরা দর্শন করলাম। এরপর আবারও আমাদের মঞ্চে Good afternoon, everybody. Respected President, respected guests, revered teachers, and my dear school fellows. I pay my best regards to everyone present and express my best homage to Sarvapalli Radhakrishnan on his 136th birthday anniversary. We all know that today is the Teachers' Day. It was Radhakrishnan's decision to observe his birthday, that is the 5th of September 1888, as a Teachers' Day every year. His father was Sarvapalli Birsami and mother was Sithama. Radhakrishnan was the second born of 3 siblings in Tirupani of North Arcot district in the erstwhile Madras Presidency. He was an Indian philosopher, politician and statesman who served as second president of India from 1962 to 1967. He is considered one of the most influential and distinguished 20th century scholars of comparative religion and philosophy. Radhakrishnan spent his life and career as a writer, attempting to describe, defend, and propagate his faith, which referred to variously as Hinduism, Vedanta, and religion of spirit. He enriched the intellectual society with comparative study of different schools of philosophy. From 1949 to 1952, he served as Indian ambassador to the Soviet Union. On his return to India in 1952, he was elected Vice President, and on May 11, 1962, he was elected President. His books are widely read around the globe. Most importantly, his career as a teacher had profound impact. He was awarded with various prizes and appellations including Bharat Ratna, etc. As a teacher, he served teaching in various universities, even in universities abroad. This great soul breathed his last on 7th April 1975. Thank you all. অসংখ্য ধন্যবাদ সমীর ভোক্তাকে। একটি অত্যন্ত সুন্দর বক্তব্য আমরা প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রীর প্রতি রইল আমার ভালোবাসা। আজকের দিনটি আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে খুবই বিশেষ দিন। এই দিনটি শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদর্শনের দিন নয়, এই দিনটি ছাত্র শিক্ষক সম্পর্ককে আরো গভীরভাবে অনুভবের দিন। আজ বিশেষ কিছু বলবো না, কারণ শ্রদ্ধেয় শিক্ষকেরা তোমাদের শিক্ষক দিবস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়েছেন। আমি তোমাদের একটি গভীর জীবনবোধের কবিতা শোনাবো। কবিতাটি উপলব্ধি করার চেষ্টা করো। এই প্রসঙ্গে বলবো, তোমরা অনেক বড় হও, সৎ পথে থেকো, জীবনে সাফল্য এনে সাফল্যের পথে এগিয়ে চলো। কারণ মনে রাখবে, তোমাদের সাফল্যই হচ্ছে আমাদের পরম পুরস্কার। আজকে আমি একটি কবিতা আবৃত্তি করছি, কবি সুবোধ সরকারের বেলুর। বেলুর কবিতাটি একটি গভীর জীবনবোধের কবিতা। আমি একটি বারান্দার কোণে দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠছে।
ছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ির স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ ধুলো মুছতে পারে এ আমি কখনো দেখিনি। স্থিতপজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছেন, সিঁড়ি মুছতে এসেছেন, যে সিঁড়ি দিয়ে মানুষ রোজ ওপরে ওঠে।